এই দীপ, কি হলো তোমার হঠাৎ? আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। কেন দীপ, কি হয়েছে হঠাৎ? হঠাৎ তুমি কেন ক্ষমা চাইছো? আমি অনেক বড় ভুল করেছি মা। এশাকে অবিশ্বাস করেছি। অপরাধ করেছি। আমি জানি আমার আপনাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা নেই। আমি নিজ খুব খারাপ। আমি তো কিছুই বুঝতে পারছি না দীপ, তোমার আর এশার মধ্যে কি হয়েছে? তুমি তুমি এশাকে কি বলেছো যার জন্য তুমি ওর কাছে ক্ষমা চাইছো? এশা, কি হয়েছে? তোমাদের দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? হ্যাঁ, আমি বলি কি হয়েছে? আমি বলছি, দেখো, আমি যদি কিছু ভুল বলি তাহলে আমাকে কিন্তু শুধরে দেবে। আর আমার কোনো কথায় যদি তোমাদের খারাপ লাগে তাহলে কিন্তু আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তো তোমাদের দুজনকেই খুব ভালোবাসি, কিন্তু যেটা ভুল সেটা ভুল, সে আমার যত আপনজনই করুক না কেন। এই যে এশাকে একজন এরকম ভাবে তুলে নিয়ে গেল, তারপর এশা এতক্ষণ বাইরে অপরিচিত লোকের সঙ্গে এতক্ষণ সময় কাটালো, এইটা নিয়ে দীপদার এশার প্রতি একটা সন্দেহ তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। এশার ভালো মন্দ সব কিছুর প্রতি দীপদা এখন উদাসীন। কাল থেকেই ওদের মধ্যে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কি তাই তো দীপদা? ও, ওই জন্যই তুমি বাড়ি চলে যেতে চাইছিলে? আমি জানি আমার আপনাদের সকলের কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই, তাও চাইছি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি ক্ষমা চাইছি সকলের কাছে। আমি এশাকে অবিশ্বাস করেছি, কষ্ট দিয়েছি, ভুল করেছি। শেষবারের মতো আমাকে আপনারা ক্ষমা করে দিন। দ্বিতীয়বার এই ভুলটা হবে না। সত্যি আমি অশিক্ষিত। ভাগ্য করে ঋষির মতো একটা বন্ধু পেয়েছিলাম আমি। আজ ঋষি আর বৌদির কাছ থেকে যা শিখেছি সেটা আমি সারা জীবন মনে রাখবো, কোনোদিনও ভুলব না। সত্যি আমি খুব লজ্জিত। দীপদা, আমার মনে হয় তোমার এতক্ষণে তোমার মনের মেঘ কেটেছে। হ্যাঁ, এদিকে তাকাও, তুমি এশার কাছে গিয়ে ক্ষমা চাও। দীপদা, যাকে এত লড়াই করে তুমি পেলে, যার ভালোবাসা পেলে, তাকে তুমি এতটা দুঃখ কি করে দিতে পারলে বলো তো?
আমাকে ক্ষমা করে দাও এসা। আমি তোমায় অবিশ্বাস করেছি, কষ্ট দিয়েছি, খুব কষ্ট দিয়েছি। আর কখনো এসব করবো না। প্লিজ ক্ষমা করে দাও। দীপ এত বড় ভুল করতে পারে আমি না ভাবতেই পারিনি। থ্যাংক ইউ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আর তোমার গোয়েন্দাগিরির ওপর সন্দেহ করে আমি না মানে ভুল করেছি, উচিত হয়নি আমার। এটার জন্য কিন্তু তুমি একটা গিফট পাবে, মানে একটা পাওনাও রইল। গিফট? কি গিফট? ওই তো সারপ্রাইজ। কি হয়েছে? সবাইকে এরকম লাগছে কেন? এই, আবার কিছু হয়েছে নাকি? সমর, বস, চাটা খা, সবে ঘুম থেকে উঠে এলি, তারপর বলছি। না না দাদা, পরে নয়, যা বলার এখনই বলো। সবাইকে এরকম লাগছে। এসা, কি হয়েছে? তোর চোখে জল কেন মা? কি হয়েছে? ও কাঁদছে কেন? আরে সবাই চুপ করে আছো কেন? কেউ কিছু বলবে আমাকে? আমি বলছি একটু শান্ত হও না। আমি বলছি, তোমার সবটা বুঝিয়ে বলছি। বৈদ্য স্যার ফোন করছে, আমি কথা বলে আসছি। হ্যাঁ স্যার বলুন, কোনো খোঁজ পেলেন অশোকের? কি কি বললেন? ছেলে মানুষ, পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না তো, বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। ক্ষমা চেয়েছে এশার কাছে, ক্ষমা চেয়েছে। তুমিও ক্ষমা করে দাও। এশা, তোর পাশে কেউ থাকুক না থাকুক, তোর বাবা মা তোর পাশে ছিল, আছে, থাকবে। কেমন? কারণ আমরা তোকে জন্ম দিয়েছি, আমরা জানি তুই কেমন মেয়ে। তাই কখনো নিজেকে একলা অসহায় ভাববি না। মনে থাকবে আমার কথা? থাকবে তো? আমরা যা ভেবেছিলাম ঠিক তাই। কি হয়েছে? বৈদ্য স্যার বললেন যে গত 1 মাস ধরে অশোক ছদ্মবেশ কেন কোনো বেশেই এই শহরে নেই। ও যে সেই যে পালিয়েছিল, তারপর থেকে ওর কোনো খোঁজই পাওয়া যায়নি। তার মানে অরুণাভ যা যা বলেছিল আমাদের সবটা মিথ্যে? সেটা কি করে সম্ভব? গুন্ডাগুলো তো আমার সামনে। তুমি বড্ড সহজ সরল গো, তাই অরুণাভ তোমাকে কনভিন্স করতে পেরেছে। কিন্তু আমাকেও এত সহজে বোকা বানাতে পারবে না। আর ঠিক সেই কারণে আমি অশোকের খোঁজ করাটা বন্ধ করিনি। বকুলরা সত্যিটা জেনে যাওয়া মানে তো আবার রজতাভ রক্ষিতদের পেছনে লাগবে। কি করব এখন আমি? এই জন্য আমি গোড়া থেকে বলছি যে পুলিশে ইনফর্ম করা দরকার। বাবা ইনফর্ম করার সময় তো এখনো পেরিয়ে যায়নি।
আমার কি মনে হচ্ছে জানো, অরুণা ভোরা এই যে একটা আমাদের কাছে ভালো সাজার নাটক করছে, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো প্ল্যান আছে। আমাকে সেটা জানতে হবে। আমি তো কিছুতেই ওদেরকে বিশ্বাস করব না, এবং আমার যা স্টেপ নেওয়া দরকার আমি নেব। চুপ! আর একটা কথাও তুমি বলবে না বকুল। আর কোনো বড় বড় কথা আমি তোমার মুখে শুনতে চাই না। সমর, হলো কি তোর? এরকম ভাবে কথা বলছিস কেন? বলছি কারণ এই সব কিছুর জন্য দায়ী বকুল। শুধুমাত্র বকুল দায়ী। আজ তোমার জন্যই আমাদের জীবনে এত অশান্তি। আমার জন্য? অবশ্যই তোমার জন্য। তোমার কাজকর্ম, তোমার অ্যাটিটিউড, তোমার সব সময় নিজেকে ঠিক মনে করা, এই সব কিছুর জন্য আমাদের সবাইকে আজকে ভুগতে হচ্ছে। এমনকি ডাব্বু পর্যন্ত বাদ যায়নি। এসব কি বলছো? কেন বলছো? কেন বলছি সেটা বুঝতে পারছো না? বাংলাতেই তো বলছি। অবশ্য সত্যি তোমরা কিছু বুঝতে পারছো না রাগিনী। বুঝতে পারছো না যে আজকে আমাদের বাড়ির সমস্ত সমস্যার মূলে ওই বকুল। না হলে বলো না, আগে আমাদের বাড়ির পরিবেশ কি ছিল আর আজকে কি হয়েছে? হাসি নেই, খুশি নেই, আনন্দ নেই, রাত দিন খালি টেনশন টেনশন আর টেনশন। প্রতিদিন কোনো না কোনো বিপদ লেগেই আছে। আজ করতে সব এর জন্য। কি করে কি করবো কিছুই বুঝতে পারছি না। আর এত তাড়াতাড়ি ঋষি বাড়ি ব্যবসা জয়েন করবে কি করে বুঝতে পারবো? আর কদিন বাদ থেকে ঋষি অফিস যাওয়া শুরু করবে, আর তারপরেই সব শেষ। যা করেছি ও ব্যাটা ঠিক নজরে পড়বেই পড়বে। আর এত টাকার ঘাপলা আমি কেন, আমার মরা বাপ এসেও ম্যানেজ দিতে পারবে না। হে ভগবান, আর কটা দিন টাইম দিতে পারলেন না? নিজের আখেরটা গুছিয়ে কেটে পড়তে পারতাম। এখন আবার কে ফোন করলো? হ্যালো, সৌরভ বলছো? হ্যাঁ বলছি। আপনি কে? বলতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। তোমাকে যাতে উদ্ধার করতে পারি তাই ফোন করলাম। মানে কে বলছেনটা কি আপনি? দেখো, তুমি এখন এই মুহূর্তে যে মুশকিলের মধ্যে আছো, ধরে নাও আমি তার মুশকিল আশা। আমি আমি মুশকিলের মধ্যে আছি আপনি কি করে জানলেন? আপনি কি রজতাভ রক্ষিত বলছেন? যাক, গলাটা চিনতে পেরেছো তাহলে? না না, আসলে আপনার মতো লোক আমাকে ফোন করবেন সেটা তো কখনো এক্সপেক্ট করিনি। নাহলে আপনার গলা চিনতে পারবো না সে কখনো হতে পারে স্যার? না, একটু যদি খোলসা করে বলতেন যে কোনো দরকার ছিল কি স্যার? ফোনে কি আর সব কথা হয় সৌরভ? সব কথা জানতে হলে তোমাকে আমার পার্টি অফিসে আসতে হবে, সেখানে ডিটেলসে কথা হবে। হ্যাঁ, বাপ রে বাপ, এ তো জলে কুমির ডাঙায় বাঘ।
আমি চুরি চামারি করেছি লোকটা জেনে গেল। সাবধান সৌরভ, বুঝে শুনে পা ফেলতে হবে, না হলেই বিপদ। সমর, তখন থেকে কি সব বলে যাচ্ছিস তুই? থাম এবার। না দাদা, থামবো না। আমাকে থামাতে তুমি আজকে পারবে না, আমি সত্যিটা বলবোই। এই বকুল যদি রজতাভ রক্ষিতের পেছনে আদা জল খেয়ে না পড়তো, তাহলে রজতাভ বাবু কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতো না। বকুল সম্পর্কে সবকিছু জেনেও তুমি এসব কথা বলছো কাকুমণি? হ্যাঁ বলছি, কারণ এটাই সত্যি ঋষি। বকুল আমাদের ভালো করার নামে খালি ক্ষতি করে গেছে। হ্যাঁ গো, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আজকে যেই মেয়েটার জন্য আমাদের মেয়ে সুস্থভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আজকে যার জন্য অরুণাবর মতন একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে হয়নি, ওরও একটা সুন্দর ভবিষ্যৎ পেয়েছে, তুমি সেই মেয়েটাকে দোষারোপ করছো। আর কার জন্য করছো? ওই শয়তান রজতাভ রক্ষিতের জন্য। শয়তান রজতাভ রক্ষিত নয় রাগিনী, তাকে শয়তানি করতে বাধ্য করেছে এই বকুল। ঠাকুরপো, তুমি জানো তুমি কি বলছো? সেন্সে আছো তুমি? আমাদের বকুল সম্বন্ধে তুমি এই কথাগুলো বলছো, যে বকুলের জন্য আমাদের পরিবার প্রতি পদে পদে বিপদের হাত থেকে বেঁচেছে। বৌদি, এটা তোমাদের ভুল ধারণা। সরি, একটা কথা বলছি, কিছু মনে করো না। বকুলের প্রতি অত্যধিক স্নেহে তোমরা সবাই অন্ধ হয়ে গেছো। আমাদের পরিবার বাঁচেনি বৌদি, উল্টে প্রতি পদে পদে বিপদে পড়েছে, আর সেটা হয়েছে এই বকুলের জন্য। না হলে বলো না, রজতাভ রক্ষিতের সঙ্গে আমার তো আজকের পরিচয় নয়, অনেক দিনের পরিচয়। কই, আগে তো উনি আমাদের কোনো ক্ষতি করেননি, উল্টে আমাদের ব্যবসায় সাহায্য করেছেন। আর আজ হঠাৎ সাহায্যের হাতটা গুটিয়ে নিলেন কেন? কারণ এই বকুল ওকে এতটাই উত্ত্যক্ত করেছে। দেখো, আমি একটা কথা খুব অনেস্টলি বলছি, রজতাভ বাবুর রিয়্যাক্ট করাটা খুব স্বাভাবিক। উনি রাজ্যের একজন মাননীয় মন্ত্রী, বিখ্যাত মানুষ, পাওয়ারফুল একজন পাবলিক ফিগার। তা ওই রকম একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারকে একটা সাধারণ মেয়ে দিনের পর দিন ছুতোয় নাতায় যদি হ্যারাস করে, তাহলে সেটা কতদিন উনি মেনে নেবেন? একটা সময়ের পর তো রাগ হবেই। কতদিন সহ্য করবে এই বেয়াদবি? রজতাভ রক্ষিত একজন পাওয়ারফুল পাবলিক ফিগার বলে একের পর এক অন্যায় করে যাবেন, আর বকুল সাধারণ মেয়ে বলে সেটাকে সহ্য করবে। এটা সম্ভব নয় কাকুমণি। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ঝামেলাটা কিন্তু রজতাভ রক্ষিতই শুরু করেছিল। খুব ভালো, উনি শুরু করেছেন, তোরা শেষ কর। তোরা তো অনেক বড় হয়ে গেছিস, পৃথিবীর সবকিছু জেনে গেছিস, তাই না? তবে একটা কথা মাথায় রাখিস ঋষি, ইমিডিয়েট যদি এই খেলাটা বন্ধ না হয়, তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, কেউ না। মাথায় রাখিস। ঠাকুরপো, তোমার কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ রজতাভ রক্ষিতের হয়ে এত কথা বলছো কেন? বলছি কারণ বাধ্য হচ্ছি বলতে বৌদি। এই বকুলের জন্য আমার একমাত্র মেয়ে মরতে বসেছিল। বাবা, এসব তুমি কি বলছো? এশাকে তুলে নিয়ে যাওয়া, এশার দ্বীপের মধ্যে বিশ্রী ভুল বোঝাবুঝি হওয়া, এস কোনো কিছুই হতো না যদি না বকুল রজতাভ রক্ষিতকে গিয়ে ঘাটাতো। কাকুমণি, তুমি কি বলছো? বকুল তো ইচ্ছে করে রজতাভ রক্ষিতকে ঘাঁটায়নি, বরং ও যদি সবার কথা ভেবে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতো, তাহলে এতক্ষণে আমাদের এশার জীবনটা তছনছ হয়ে যেত। আরে, আমরা তো আরেকটু হলে আমাদের মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছিলাম। তখন যদি বকুল আর ঋষি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সত্যিটা সামনে না আনতো, তাহলে অজান্তে আমরা এশার কত বড় সর্বনাশ করতাম। ভুলে গেলে সেসব? আমি তো অন্তত এই ঋণ কখনো শোধ করতে পারবো না দাদা। আমিও পারবো না মা। কাকুমণি, কাকুমণি, বকুল রজতাভ বাবুর সঙ্গে কি করেছে আর উনি আমাদের সঙ্গে কি কি করেছেন সেটা তো আমরা সবাই জানি। না জানিস না,
ইনফ্যাক্ট তোরা কেউ জানিস না। হ্যাঁ রে রোশনি, তোরা জানিস না এই বকুল রজতাভ রক্ষিতের সাথে কি করেছে। জানলে সব কথা বলতিস না। জানতে চাস? বলবো? শুনবে সবাই? শোনো তাহলে। ওয়ান ফাইন মর্নিং এই বকুল একটা বাইক নিয়ে গিয়ে রজতাভ রক্ষিতের রাস্তা আটকায়। তারপর পকেট থেকে পিস্তল বার করে সেটা কপালে ঠেকিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় এই বকুল। এমনি এমনি সেদিন রজতাভ বাবু আমাদের বাড়িতে পুলিশ নিয়ে আসেননি।